সরকার আছে এবং সরকারের মধ্যে আবার যখন আলোচনাতে আসা হচ্ছে, যারা অলরেডি কিছু কন্ট্রোভার্সি শিকার হয়েছেন তাদেরকে দূরে রেখে যাদের যাদের সব জায়গায় গ্রহণযোগ্যতা আছে, সরকারের এরকম মানুষকে নিয়ে এগিয়ে এসে একটা প্রত্যেকটা দলের সাথে আলোচনায় বসা উচিত এবং একদমই প্রত্যেকেরই সাদা ফ্ল্যাগ উড়িয়ে আসতে হবে এবং দে হ্যাভ টু মিন ইট। তাদের সবার জানতে হবে যে তাদের প্রত্যেকের আস্থার সংকট রয়েছে, প্রত্যেকের। কেউ এখানে কারোর চেয়ে ভালো অবস্থায় নেই এই মুহূর্তে, কারণ হচ্ছে দেশে কেওস লেগে আছে। এগুলো হচ্ছে জনগণের চোখে, আমাদের ঐক্যমতে আসতেই হবে এবং এটাই হচ্ছে সমাধান। আসলে ইসলাম তো নারী অধিকার খর্ব করে না। ইসলামের যথাযথ প্র্যাকটিস নারী অধিকারকে বরং প্রাধান্য দেয়। তো এই কারণে আমি বলতে চাই না বা মনে করতে চাই না যে কোনো ইসলামিক দল এসে নারী অধিকার খর্ব করবে। নারী অধিকার বাংলাদেশে একটা ইস্যু, সেটা এতদিন তো কোনো ইসলামিক দল ক্ষমতাতে ছিল না, তো রয়ে গেল। তো তাতে এত বড় ইস্যু হয়ে কীভাবে থেকে যায় নারী অধিকার ইস্যুটা? এত নারীরা অধিকার বঞ্চিত, এটা যে একটা জ্বলন্ত একটা প্রবলেম আমাদের জন্য। এটা এত বছর ধরে তো কোনো ইসলামিক দল ক্ষমতায় না থেকে রয়ে গেল। তো এই জন্য খালি একটা আঙুল তুলে তো আমরা এগুলো হচ্ছে জাস্ট একটা রাজনীতির অংশ, যে আচ্ছা রাজনীতি বলবো যে ইসলামিক দলগুলো আসলে। নারী সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে আপনার অভিমত কি? এটা আসলে আমি এই ব্যাপারে মন্তব্য না করলেই ভালো হয়। এখানে এগুলো নিয়ে অনেক আলোচনা হয়ে গেছে। অবশ্যই যে চাওয়াগুলো সেগুলোর মধ্যে স্পেসিফিক যেগুলো, স্পেসিফিক্যালি বলতে গেলে অনেক কিছু মনে হচ্ছে যে অনেকটাই ম্যাচুর, আর অনেকগুলো মনে হচ্ছে যে তারা যেটা বলতে চেয়েছে সেটা ঠিকমতো প্রকাশ করতে পারেনি, যার কারণে সমালোচনার সম্মুখীন হয়েছে। এটা এত পলিটিক্যাল, যেটাতে আমার মতো একটা নন পলিটিক্যাল মানুষের আসলে মন্তব্য না করাই উচিত। বাট অবশ্যই আমি চাই যে কিছু সংস্কার হোক এবং প্রয়োজন আছে। বাট যারা আমি প্রস্তাবনা যেগুলো এসেছে সেগুলোর মধ্যেও মনে হচ্ছে সংস্কারের প্রয়োজন আছে। আমি আর স্পেসিফিক্যালি কিছু বলে আমি কন্ট্রোভার্সির শিকার হতে চাচ্ছি না, কারণ এটা অলরেডি যথেষ্ট কন্ট্রোভার্সির সৃষ্টি করেছে। আপনি কি মনে করেন কখনো জামাত বা ইসলামী দল ক্ষমতায় এলে এদেশে নারী অধিকার খর্ব হবে? আসলে ইসলাম তো নারী অধিকার খর্ব করে না। ইসলামের যথাযথ প্র্যাকটিস নারী অধিকারকে বরং প্রাধান্য দেয়। তো এই কারণে আমি বলতে চাই না বা মনে করতে চাই না যে কোনো ইসলামিক দল এসে নারী অধিকার খর্ব করবে। নারী অধিকার বাংলাদেশে একটা ইস্যু, সেটা এতদিন তো কোনো ইসলামিক দল ক্ষমতাতে ছিল না, তো রয়ে গেল। তো তাতে এত বড় ইস্যু হয়ে কীভাবে থেকে যায় নারী অধিকার ইস্যুটা? এত নারীরা অধিকার বঞ্চিত, এটা যে একটা জ্বলন্ত একটা প্রবলেম আমাদের জন্য। এটা এত বছর ধরে তো কোনো ইসলামিক দল ক্ষমতায় না থেকে রয়ে গেল। তো এই জন্য খালি একটা আঙুল তুলে তো আমরা এগুলো হচ্ছে জাস্ট একটা রাজনীতির অংশ, যে আচ্ছা রাজনীতি বলবো যে ইসলামিক দলগুলো আসলে কোন দেশে রাজনৈতিক ধর্মীয় বা ধর্মভিত্তিক দল নেই? সো এগুলো বিশ্বাস না করে বরং তাদের যে স্পেসিফিক পলিসিগুলো সেগুলো আলোচনা করা উচিত, এরকম জেনারেলাইজড কমেন্ট করা উচিত না। আপনি কি মনে করেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে বর্তমানে? আমি যেটা মনে করি যে বাংলাদেশে কখনোই সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হবে না যতক্ষণ না একটা নির্বাচন হবে। কারণ হচ্ছে যে একটা দলীয় সরকারের যেই দায়িত্বশীলতা, সেটা সেই দায়িত্বশীল অবস্থানে থেকে বর্তমান সরকার ফাংশন করতে পারছে না। তাদের বিভিন্ন দিক থেকে বিভিন্ন আঘাত এবং চাপ স্বীকার করে এগিয়ে যেতে হচ্ছে এবং তাদের মধ্যে কোঅর্ডিনেশন নেই। সেটা আমি আগেও বলেছি, বিভিন্ন মন্ত্রণালয় আলাদাভাবে কাজ করছে, কেউ অসম্ভব ভালো কাজ করছে, কেউ রীতিমতো ধুকে চলছে। সমন্বয়হীনতা এবং প্রধান উপদেষ্টা এত চেষ্টা করে যাচ্ছে, ফ্যাসিস্টের যেই পদচিহ্ন এখনো রয়ে গেছে যে মন্ত্রণালয়গুলোতে, সেগুলোকে বাধার সম্মুখীন করছে। তারপরে যে কারণে ইনস্টিটিউশনালি যে কোনো এখন পর্যন্ত যেই পুলিশ যে আর্মস ব্যবহার করলো, পুলিশ যেই ঘটনাগুলো ঘটালো 5ই অগস্টে বা তার আগ পর্যন্ত, সেগুলোর ব্যাপারে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সংস্কৃতি চোরতন্ত্র এস্টাবলিশ করে দিয়ে গিয়েছিল, সেই চোরতন্ত্রের ব্যাপারে কতটুকু উন্নতি হয়েছে আমি এখনও কিছু দেখতে পাচ্ছি না। এখন আবারও বলেছি যে কিছু মন্ত্রণালয় ভালো করছে এবং আবার এখন এই যে একটা কোঅর্ডিনেশনের অভাব, দলীয় সরকার না আসলে সমন্বয়টা হবে না। এবং নির্বাচনটা কেন প্রয়োজন নয় এবং এটা ব্যাপারে যেসবই যুক্তি উত্থাপন করা হচ্ছে সবই আমার কাছে ভিত্তিহীন। কারণ হচ্ছে যে এটা আসলে শুধু রাজনীতি করার জন্য বলা যে না, কারণ এখন ইলেকশন হলে জাতীয়তাবাদী দল বৃহত্তম দল হিসেবে ক্ষমতায় চলে আসবে, এই জন্য আমরা ইলেকশন হতে দিব না। এখন আপনারা কিভাবে আশা করেন যে দলগুলো নির্বাচন চাচ্ছে সেটা তারা মেনে নিবে এইটা বললে যে সংস্কারের পর আমরা নির্বাচন করব? কারণ এটা মেনে নিলে তাদের এটা মেনে নিতে হয় যে তারা সংস্কার করতে সক্ষম নয়। এটা তোরা কখনো মেনে নিবে না। তার মানে হচ্ছে ইচ্ছা করে আপনারা একটা কোন্দল লাগিয়ে রেখে দিয়েছেন। আপনারা কিভাবে আশা করেন যে বিএনপি রাজি হবে বা অন্য আরেকটা দল রাজি হবে এটা বলতে যে হ্যাঁ ঠিক আছে সংস্কারের আগে নির্বাচন না, নির্বাচনের পরে সংস্কার হতে হবে, কারণ আমরা নির্বাচন করতে সক্ষম, কারণ তারা অটোমেটিকলি মেনে নিচ্ছে যে আমরা সংস্কার করতে সক্ষম না। এটা তো সম্ভব না।
এটা তার কখনো মেনে নিবে না। আমাদের এখন ঐক্যমত দরকার। এগুলো হচ্ছে বাজে তর্ক, কুতর্ক, এগুলো সৃষ্টি করে ঐক্যমতকে বাধা সৃষ্টি করা হয়। এমন কোনো সংস্কার নেই যেটা নির্বাচনের পর সম্ভব না, এবং এই মুহূর্তে ঐক্যমতের মাধ্যমে যেগুলো অর্জন করা সম্ভব সেগুলো অর্জন করা সম্ভব অতি দ্রুত, এবং এগুলো করার পরে নির্বাচনও দেওয়া সম্ভব। আর ঐক্যমত সৃষ্টি হয়ে গেলে আবার পরিবেশ সৃষ্টি হয় না কিভাবে? আপনি কি জাতীয় সরকারের পক্ষে? আমি আসলে এটার পক্ষে বিপক্ষে যাব না। আমি এই মুহূর্তে বলবো যে ঐক্যমতের ভিত্তিতে যে সরকার যদি একটা তৈরি হয়, বা ঐক্যমতের ভিত্তিতে যদি এটা তারা চিন্তা করেন যে একটা জাতীয় সরকারটাই এখন সঠিক সমাধান, তাহলে আমি সেটার পক্ষেই থাকবো, কিন্তু ঐক্যমতের ভিত্তিতে হতে হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কেমন দেখছেন? আমি কেওস দেখতে পাচ্ছি, চরম কেওস দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে কুতর্ক লাগিয়ে রাখা হয়েছে, নির্বাচনকে সংস্কারের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। সেটা প্রশ্নই, মানে এটা একটা এতই অ্যাবসার্ড একটা বিষয় যে এই ব্যাপারে আমি তো তর্কের পর তর্ক দেখে দেখে আমি ক্লান্ত হয়ে গেলাম। সংস্কার এটা বিএনপির হাইকমান্ড থেকে বলা হয়েছে, এবং মাফ করবেন এখানে বিএনপিকে ভালোবাসি বলে বা সংশ্লিষ্টতা আছে বলে বলছি না, একজন আইনজ্ঞ হিসেবে এবং একটা শিক্ষিত মানুষ হিসেবে বলছি যে এখানে সংস্কার একটা কন্টিনিউয়াস প্রসেস, ইট ডাজন্ট স্টপ অ্যান্ড ইট শুডন্ট স্টপ অ্যাট এনি পয়েন্ট। তো এই সংস্কার শেষ হবে না, এবং সংস্কার শেষ হবে যারা আশা করছে তারা ভয়ঙ্কর কথা বলছে। সংস্কার চলতেই থাকবে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং এই যে কুতর্কগুলো থেকে বেরিয়ে আসুন, এবং আমাদের যে কদিন পর যে একটার পর একটা হাইপ তৈরি হচ্ছে। কদিন আগে প্রধান উপদেষ্টাকে আশা করা হলো যে উনি, বা আশঙ্কা করা হলো যে উনি পদত্যাগ করবেন। এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হতেই থাকবে যদি না আপনারা নির্বাচনের দিকে আগান। যে আমাদের চিফ অ্যাডভাইজারের মতো একজন বিজ্ঞ মানুষ এটা জানছেন না, আমার মনে হচ্ছে তাকেই করানোর জন্য কুতর্ক হাজির করা হচ্ছে। এবং আমি খুব ভালো করেই এটা বিশ্বাস করি এবং মনে প্রাণে বিশ্বাস করি যে তার মতো জ্ঞানী মানুষ কোনো ধরনের কন্ট্রোভার্সির শিকার হয়ে বা কোনো একটা কেওসের মধ্যে ক্ষমতা ছেড়ে দিতে হয় এরকম পরিস্থিতিতে আগাতে চাবেন। তিনি চাবেন বাবা ছেড়ে দে, মা কেঁদে বাঁচি, হ্যাঁ আমি ভালো করতে এসেছিলাম, ভালো করেই যাব বাবা, আমার মান ইজ্জতটা থাকুক, একটা নর্মাল ভাষা যেটা বলে, উনি ওটাই চাবেন। এখন এইটা যাতে না হয় সেটার জন্য যারা চেষ্টা করবে তারা ওনার ক্ষতিরই চেষ্টা করছে, আমার যেটা মনে হয়। তাহলে রোডম্যাপ দিতে বাধা কোথায়? এখন উনি তো একা নন, সামগ্রিকভাবেই হয়তো বা ডিসিশনটা নিতে হবে, এবং আমাদের বিরোধী দলগুলোকেও এখানে এগিয়ে আসতে হবে, এবং যে ঐক্যমত বা যে ধরনের প্রপোজাল করা হয় সেটা এটাকে এমিকেবলি, যেটাকে বলে সহমর্মিতার সাথে গ্রহণ করে জবাব দিতে হবে। বের হয়ে এসে একটা আক্রমণাত্মক কথা বলে দেওয়া যাবে না। যেরকম বিরোধী দল এটা করবে না, সেরকম আমাদের যে সরকার আছে এবং সরকারের মধ্যে আবার যখন আলোচনাতে আসা হচ্ছে, যারা অলরেডি কিছু কন্ট্রোভার্সির শিকার হয়েছেন তাদেরকে দূরে রেখে যাদের সব জায়গায় গ্রহণযোগ্যতা আছে, সরকারের এরকম মানুষকে নিয়ে এগিয়ে এসে একটা প্রত্যেকটা দলের সাথে আলোচনায় বসা উচিত, এবং প্রত্যেকেরই সাদা ফ্ল্যাগ উড়িয়ে আসতে হবে, এবং দে হ্যাভ টু মিন ইট। তাদের সবার জানতে হবে যে তাদের প্রত্যেকের আস্থার সংকট রয়েছে, প্রত্যেকের, কেউ এখানে কারো চেয়ে ভালো অবস্থায় নেই এই মুহূর্তে। কারণ হচ্ছে দেশে কেওস লেগে আছে, এগুলো হচ্ছে জনগণের চোখে। আমাদের ঐক্যমতে আসতেই হবে, এবং এটাই হচ্ছে সমাধান। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে
জনাব আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।